নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শুনোতে সব শ্রোতাদের স্বাগত জানাই। আজ পাঠ করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কুমার সম্ভবের কবির তৃতীয় পর্ব। পুঁথির ওপর হাত রাখিয়া রাজকুমারী উন্মনা হইয়া রহিলেন। ক্রমে তাহার চক্ষু পুঁথির উপর ফিরিয়া আসিল। কালিদাস নামের উপর ললাট স্পর্শ করিয়া তিনি প্রণাম করিলেন, বলিলেন, ধন্য কবি। নামের দিকে চাহিয়া চাহিয়া তাহার মুখের ভাব আবার উন্মনা হইল। তিনি অর্ধস্ফুট স্বরে বলিলেন, কালিদাস? কে তিনি? তাহার অধর কাঁপিয়া উঠিল। তিনি বিষণ্ণভাবে মাথা নাড়িলেন। না না, সে তো মূর্খ ছিল। অঞ্চলে চোখ মুছিয়া দ্বারের দিকে মুখ ফিরাইতেই চোখে পড়িল দ্বারের চৌকাঠ ধরিয়া বিষাদ গম্ভীর মুখে রাজা দাঁড়াইয়া আছেন। তাড়াতাড়ি মুখে হাসি আনিবার চেষ্টা করিয়া হৈমশ্রী বলিয়া উঠিলেন, পিতা, আসুন আর্য। রাজা কক্ষে প্রবেশ করিলেন। হৈমশ্রী আসন ছাড়িয়া উঠিবার উপক্রম করিতেই রাজা হাত তুলিয়া তাহাকে নিবৃত্ত করিলেন। বসো বসো বৎসে। রাজা আসিয়া দ্বিতীয় একটি আসনে বসিলেন। স্নিগ্ধস্বরে প্রশ্ন করিলেন, কি পড়ছিলে? হৈমশ্রী ঈষৎ লজ্জিতভাবে পুঁথিটি নাড়াচাড়া করিতে করিতে বলিলেন, কিছু নয় পিতা, একটি নতুন কাব্য, মেঘদূত। রাজা প্রীতভাবে ঘাড় নাড়িলেন। সেকালে পিতা পুত্রীতে কাব্য আলোচনা, এমনকি আদিরস ঘটিত কাব্যের আলোচনা দূষণীয় বিবেচিত হইত না। আদিরসের প্রতি তাহাদের সম্ভ্রম ছিল। কুন্তলরাজ বলিলেন, মেঘদূত? বিরোহী যক্ষ ও বিরোহিনী যক্ষপত্নী? আমি পড়েছি, ভারী সুন্দর কাব্য। হৈমশ্রী পিতার দিকে উদ্দীপ্ত চক্ষু তুলিলেন। যে কাব্য পড়িয়া তাহার মন আষাঢ়ের মেঘের মতোই দ্রবীভূত হইয়া গিয়াছে, তাহার এইটুকু প্রশংসা তাহার মনোপুত হইল না। তিনি বলিলেন, সুন্দর কাব্য? কি বলছেন পিতা? এর যে অপূর্ব ভাষা, এর প্রতিদ্বন্দ্বী নেই। আমি যতবার পড়ছি ততবার আবার পড়তে ইচ্ছে করছে। কুন্তলরাজ কন্যার উৎসাহ দেখিয়া সানন্দে ঘাড় নাড়িলেন, বলিলেন, সত্যই অপূর্ব। কাব্য জগতে এ এক অপূর্ব সৃষ্টি। তুমি যে কাব্যশাস্ত্রের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছ, এতে আমার মনে একটু শান্তি হচ্ছে। রাজা কন্যার মুখের দিকে চাহিলেন। হৈমশ্রীর চোখের দীপ্তি নিভিয়া গেল। তিনি মুখ নত করিলেন। রাজা একটি নিঃশ্বাস মোচন করিয়া নিজ মনেই বলিতে লাগিলেন, 5 বছর হয়ে গেল। সেই রাত্রে চুপি চুপি তাকে রাজ্য থেকে নির্বাসিত করেছিলাম। তারপর আর কিছুই জানি না। গোপনে গোপনে কত খোঁজ করিয়েছি। হৈমশ্রী মুখ তুলিলেন, কিন্তু পিতার দিকে না চাহিয়া ধীরস্বরে বলিলেন, প্রয়োজন কি পিতা? আমি তো বেশ আছি, ভালোই আছি। রাজা বিষণ্ণভাবে মাথা নাড়িলেন, বলিলেন, না বৎসে, ভালোই যদি থাকবে, তবে মাঝে মাঝে তোমার চোখে জল দেখি কেন? তুমি এখনো তাকে ভুলতে পারোনি। এই তো এখনই। হৈমশ্রী ব্যাকুল হইয়া বলিলেন, ও কিছু নয় পিতা, কাব্য পড়তে পড়তে। কুন্তলরাজ দীর্ঘশ্বাস ফেলিলেন, বলিলেন, মা, আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করো না।
তুমি এখনো তাকে ভুলতে পারোনি, আমিও পারিনি। কি জানি কি ছিল সেই সরল সুকুমার মুখে। যদি কোথাও তাকে পাই, ফিরিয়ে নিয়ে আসি। হৈমশ্রী সহসা পুঁথির উপর মাথা রাখিয়া ফুঁপাইয়া উঠিলেন। রুদ্ধস্বরে বলিলেন, না না পিতা, সে যে মূর্খ, নিরক্ষর। রাজা বুঝিলেন কন্যার হৃদয়ে প্রেম ও অভিমানের কঠিন দ্বন্দ্ব চলিতেছে। তিনি শান্ত স্বরে বলিলেন, সে তোমার স্বামী। শিপ্রা নদীর মাঝখান দিয়া একটি মধ্যমাকৃতি মহাজনী নৌকা পালের ভরে তরতর করিয়া চলিয়াছে। পাশে শিপ্রার তীরে মালব রাজ্যের রাজধানী উজ্জয়িনী মহানগরী তাহার অসংখ্য ঘাট, মন্দির, সৌধ লইয়া দ্বীপ্রহরের প্রদীপ্ত আলোকে জলজল করিয়া জ্বলিতেছে। নগরীর সীমান্তে শস্পহরিত প্রান্তর, মাঝে মাঝে দুই একটি কুটির, জলের কিনারায় সৈকতলীন হংস মিথুন। নৌকার পিছনে বসিয়া মাঝি গান ধরিয়াছে। নৌকার ছাদে পালের ছায়ায় বসিয়া এক পুরুষ একটি তন্ত্রীযুক্ত ষড়যন্ত্র অলসভাবে বাজাইয়া মাঝির গানের সঙ্গে সুর মিলাইতেছেন। পরিধানে অতি সাধারণ শুভ্র বস্ত্র উত্তরীয়, ললাটে শ্বেত চন্দনের তিলক। 5 বছরে তাহার বহিরাকৃতির কোনো পরিবর্তন হয় নাই। তেমনি সরল হাসিটি মুখে লাগিয়া আছে, কিন্তু তবু মনে হয় এ ব্যক্তি যেন সে ব্যক্তি নয়। অন্তর্লোকে বিপুল পরিবর্তন ঘটিয়া গিয়াছে। কালিদাস যে যন্ত্রটি বাজাইতেছেন, তাহা বোধ করি নাবিকদের কাহারও স্বরচিত সম্পত্তি। একটি বক্রাকৃতি তুম্বের শূন্যগর্ভ খোলসের ওপর 3টি তার চড়ানো। কালিদাস তাহাই বাজাইতে বাজাইতে মাঝির গানের প্রাকৃত ভাষা লক্ষ্য করিতেছেন। আমার মন তরণী ভাসল দরিয়ায়, মরি হায় রে, দক্ষিণ বায়ের রূপলহরে চলছে তরি পালের ভরে, কিনার ডাকে কলস্বরে আয় রে তরিয়ায়, মরি হায় রে। গান শেষ হইলে কালিদাস যন্ত্র নামাইয়া রাখিয়া চক্ষু তুলিলেন। অমনি উজ্জয়িনীর রবি করজ্জ্বল দৃশ্যটি তাহার দৃষ্টি টানিয়া লইল। তিনি বিস্ময়োৎফুল্ল নয়নে চাহিয়া রহিলেন। তারপর যেন আত্মগতভাবে বলিলেন, কি চমৎকার নগরী, যেন আমার কল্পলোকের অলকাপুরী। মাঝি ভাই, এ কোন রাজ্য? মাঝি একবার তীরের দিকে মুখ ফিরাইল, বলিল, ঠাকুর, এটা অবন্তী রাজ্য, আমরা এখন উজ্জয়িনীর পাশ দিয়ে যাচ্ছি। কালিদাস তন্দ্রাচ্ছন্ন চোখে চাহিয়া রহিলেন, বলিলেন, অবন্তী, উজ্জয়িনী, এতদিন শুধু কল্পনাই করেছি, এরপর কোন রাজ্য? মাঝি বলিল, এরপর কুন্তল রাজ্য। কালিদাসের মুগ্ধ তন্দ্রা ছুটিয়া গেল। তিনি সজাগ হইয়া উঠিলেন, বলিলেন, কুন্তল রাজ্য? মাঝি বলিল, হ্যাঁ, কিন্তু কুন্তল রাজ্য অবন্তীর কাছে লাগে না। এখানকার রাজা বিক্রমাদিত্য একজন মহাবীর। অসভ্য হুনদের উনি যুদ্ধে হারিয়েছিলেন। ভারী তেজি রাজা, শুনেছি পণ্ডিতদের খুব আদর করেন। মাঝি যতক্ষণ হুন, হরিণ, কেশরী বিক্রমাদিত্যের পরিচয় দিতেছিল, কালিদাস ততক্ষণে উঠিয়া দাঁড়াইয়াছিলেন। তাহার মুখে দৃঢ় সংকল্প স্পষ্ট হইয়া উঠিয়াছিল। মাঝি থামিতেই তিনি বলিয়া উঠিলেন, ভাই মাঝি, আমাকে তুমি এখানে নামিয়ে দাও। মাঝি ঈষৎ বিস্ময়ে চোখ তুলিল, বলিল, এখানেই?
কালিদাসের দৃষ্টি শিপ্রার তীরভূমি চুম্বন করিয়া চলিয়াছিল। তিনি মাঝির পানে না ফিরিয়াই বেদনাবিদ্ধ কণ্ঠে বলিলেন, হ্যাঁ, এখানে আমার কাছে সব রাজ্যই তো সমান। এই উজ্জয়িনীর উপকণ্ঠে নদীর তীরে কুটির বেঁধে আমি থাকব। মাঝি একটু চুপ করিয়া রহিল, তারপর বলিল, তা বেশ, আপনার যা ইচ্ছে ঠাকুর। ওরে ওরে, পালনামা পালনামা। মাঝি হালের মুখ ফিরাইয়া ধরিল। অন্য যেসব নাবিকেরা নিচে ছিল তাহারা ছাদে উঠিয়া আসিল। কয়েকদিন কাটিয়াছে। উজ্জয়িনীর সীমান্তে শিপ্রার উপকূল। তীরভূমি ঢালু হইয়া জলে মিশিয়াছে। তীরে দূরে দূরে উপবন বেষ্টিত কুটির। যাহারা ফুলের চাষ করে, নগরের বাহিরেই তাহাদের সুবিধা, তাই মালাকরেরা এই দিকেই পুষ্পোদ্যান রচনা করিয়াছে। জলের কিনারা দিয়ে যে হাঁটা পথ গিয়াছে, সেই পথে মালিনী নগরের দিকে চলিয়াছিল। তাহার বিশেষ তাড়া ছিল না। সূর্যাস্তের এখনো বিলম্ব আছে। বাঁ হাতের মণিবন্ধ হইতে ফুলের সাজি ঝুলিতেছে, ডান হাতে সূচি ও সূত্রের সাহায্যে মালা গড়িয়া উঠিতেছে। মালিনী অস্ফুট গুঞ্জনে গান গাহিতে গাহিতে চলিয়াছিল। মালিনীর বয়স প্রায় 15-16। শ্যামকান্তি পল্লবিতা দেহলতা, মনে ও দেহে 2-1টি কুঁড়ি ধরিতে আরম্ভ করিয়াছে। মালবদেশের মালিনীদের যৌবন যেমন বিলম্বে আসে, তেমনি বিলম্বে যায়। এই তরুণী মালিনীটি দেখিতে ছোটখাটো, চঞ্চলা হাস্যময়ী, চুলগুলি চিকন করিয়া বাঁধা, পরিধানে বাসন্তী রং শাড়ি, ঊর্ধ্বাঙ্গে বাসন্তী রং আংরাখা, সর্বাঙ্গে আঁট হইয়া বসিয়াছে। মালিনী চলিতে চলিতে মালা গাঁথিতেছে। তাহার চক্ষু তাহাতেই নিবদ্ধ। যে গানটি ঈশানমুক্ত অধর হইতে নিঃসৃত হইতেছে, তাহা বেশি দূর যাইতেছে না। ফুলের চারিপাশে ভ্রমরের মতো গুঞ্জন করিয়া ফিরিতেছে। তাহার গতিভঙ্গিতেও একটু নৃত্যের স্পর্শ আছে। মালা গাঁথা শেষ করিয়া সে এক পাক ঘুরিয়া চোখ তুলিয়া সবিস্ময়ে দাঁড়াইয়া পড়িল। এই কি, হঠাৎ একটা নূতন কুটির কোথা হইতে আসিল? 7 দিন আগেও তো কিছু ছিল না এখানে। নদী তীর হইতে 50 হাত ব্যবধানে উঁচু জমির উপর সত্যই একটি নূতন কুটির নির্মিত হইয়াছে। ঘন সন্নিবিষ্ট পাহাড়ি বেত্রের উপর মাটির প্রলেপ দেওয়া দেওয়াল, উপরে কুশের ছাউনি, সম্মুখের খানিকটা স্থানে ছিটে বেড়ার বেষ্টনী, উঠানের মধ্যস্থলে একটি ক্ষুদ্র বেদিকা। কুটির সম্পূর্ণ হইয়াছে বটে, কিন্তু তাহার প্রসাধন ও অঙ্গশোভা এখনো বাকি আছে। স্বয়ং গৃহস্বামী অধুনা এই কার্যে ব্যাপৃত। এক হাতে পিটুলিপূর্ণ ভাঁড় ও অন্য হাতে দাঁতনের মতো একটি তুলি লইয়া তিনি অভিনিবেশ সহকারে গৃহদ্বারের উপর শঙ্খ, চক্র প্রভৃতি চিত্রলেখায় প্রবৃত্ত। দূর হইতে দেখিয়া মালিনী কৌতূহল বশে সেই দিকে অগ্রসর হইল। পা টিপিয়া টিপিয়া কালিদাসের পিছনে গিয়া দাঁড়াইল। কালিদাস চিত্ররচনায় এতই নিমগ্ন যে কিছুই জানিতে পারিলেন না। চিত্রবিদ্যায় কবির পটুত্ব কিছু কম। দ্বারের একটি কপাটে তিনি যে শঙ্খটি আঁকিয়াছেন, তাহা যে শঙ্খই এমন কথা জোর করিয়া বলা কঠিন। কুণ্ডলিত বিষধর সর্পও হইতে পারে। এজন্য কবি তাহার নিম্নে
স্পষ্টাক্ষরে চিত্র পরিচয় লিখিয়া দিয়াছেন শঙ্খ। বর্তমানে যে চিত্রটি আঁকিতেছেন তাহাও আশানুরূপ আকার ধারণ করিতেছে না। সুদর্শন চক্র গোলাকার হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু কবির হস্তে উহা ডিম্বের আকৃতি ধারণ করিবার চেষ্টা করিতেছে। তাছাড়া তুলিটাও ভদ্র ব্যবহার করিতেছে না। অতর্কিতে কবির চোখে মুখে রং ছিটাইয়া দিতেছে। কালিদাস শেষে উত্তক্ত হইয়া তুলির দ্বারা সুদর্শন চক্রের মাঝখানে একটা খোঁচা দিলেন। তুলির রং অমনি ধারার মতো গড়াইয়া পড়িল। মালিনী এতক্ষণ কালিদাসের পিছনে দাঁড়াইয়া সকৌতুকে দেখিতেছিল, এখন খিলখিল করিয়া হাসিয়া উঠিল। কবি চমকিয়া ফিরিলেন। হাতের তুলিটা কেমন একভাবে ছিটকাইয়া উঠিয়া মালিনীর মুখে চোখে রং ছিটাইয়া দিল। মালিনী মুখখানি একবার কুঞ্চিত করিয়া আবার হাসিয়া উঠিল, বলিল, কেমন মানুষ কা তুমি, আমার মুখেও চিত্তি রাখবে নাকি? কালিদাস অত্যন্ত অপ্রস্তুত হইয়া পড়িলেন, বলিলেন, এ হে হে, দেখতে পাইনি, ভারী অন্যায় হয়েছে, তাই চুন নয় পিটুলি গালা, তোমার মুখের কোনো ক্ষতি করবে না, বরং বেশ দেখাচ্ছে তোমাকে। মালিনীর মুখে শ্বেত বিন্দুগুলি তিলকের মতো ফুটিয়া উঠিয়া সত্যই সুন্দর দেখাইতেছিল। সে স্মিত মুখে এই কান্তিময় তরুণ ব্রাহ্মণকে ভালো করিয়া নিরীক্ষণ করিল। মানুষটি দেখিতেও সুন্দর, আর কথাও বলে ভারী মিষ্ট। সে বলিল, তুমি নতুন এসেছ না? 7 দিন আগেও এ পথ দিয়ে গেছি, তোমার কুঁড়ে ঘর তো তখন ছিল না। কালিদাস বলিলেন, না, এই তো কদিন হলো এসেছি, নিজের হাতে ঘর তৈরি করেছি, কেমন চমৎকার হয়নি? তিনি সগর্বে গৃহের পানে তাকাইলেন। মালিনী বলিল, বেশ হয়েছে, তা ওটা কি হচ্ছিল? মালিনীর তর্জনী নির্দেশ অনুসরণ করিয়া শঙ্খচক্র দেখিয়া কালিদাস লজ্জিত হইলেন। আমতা আমতা করিয়া বলিলেন, ওই মঙ্গল চিহ্ন আঁকছিলাম, তা ওই হয়েছে বলিয়া নিজেই হাসিয়া ফেলিলেন। মালিনীও হাসিল। ফুলের মালা সাজিতে রাখিয়া সাজি কালিদাসের হাতে ধরাইয়া দিয়া বলিল, তুমি সাজি ধরো, আমি এঁকে দিচ্ছি। আলপনা দেওয়া কি পুরুষের কাজ? ফাঁড় ও তুলি হাতে মালিনী দ্বারের কাছে গেল। কালিদাস পুলকিত হইয়া বলিলেন, তুমি এঁকে দেবে? বাহ, তাহলে তো কথাই নেই। আমরা পুরুষেরা শুধু মোটা কাজ করতে পারি, সূক্ষ্ম কাজ মেয়েরা না হলে হয় না। মালিনী হাসি মুখে স্বজাতির এই প্রশংসা আত্মসাৎ করিয়া আলপনা অঙ্কনে মন দিল। পূর্বের অঙ্কন মুছিয়া দক্ষ হস্তে নূতন করিয়া শঙ্খ আঁকিতে লাগিল। কালিদাস সপ্রশংস নেত্রে দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে বলিলেন, ভালো কথা, তুমি কে তা তো বললে না? ফুলের সাজি দেখে বুঝলে না আমি মালিনী? ও, তাহা বটে, কিন্তু তোমার একটা নাম আছে তো? মালিনী মুখ না ফিরাইয়াই মাথা নাড়িল, বলিল, না, সবাই আমাকে মালিনী বলে ডাকে। আমার কেউ নেই কি না? গুরুবারে গুরুবারে আমি রাজবাড়িতে যাই রানী ভানুমতিকে ফুল জোগাতে। রানী ভানুমতি আমাকে খুব ভালোবাসেন, সবাই আমাকে খুব ভালোবাসে। আমার কেউ নেই কি না? কালিদাস ঘাড় নাড়িতে নাড়িতে শুনিতেছিলেন। মালিনী মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, তুমি কে? কালিদাস একটু ইতস্তত করিয়া শেষে বলিলেন, আমি কালিদাস।
মালিনী পরিতুষ্টভাবে ঘাড় নাড়িল, বলিল, বেশ নাম তোমার। তুমি কি কাজ করো? কালিদাস চিন্তা করিয়া বলিলেন, কাজ? আমিও মালা গাঁথি। মালিনীর চক্ষু উজ্জ্বল হইয়া উঠিল, বলিল, ও মা, সত্যি? কিন্তু কিন্তু তোমার গলায় পইতে রয়েছে, তুমি তো মালাকর নও। কালিদাস মৃদু হাসিলেন, বলিলেন, আমি কথার মালাকর, কবি। চিবুকে একটি আঙুল ছেঁকাইয়া মালিনী কিছুক্ষণ অবাক হইয়া রহিল। তারপর রুদ্ধশ্বাসে বলিল, তুমি কবি? তুমি গান বাঁধতে পারো? কালিদাস হাসিয়া ঘাড় নাড়িলেন। মালিনীর চক্ষু বিস্ময়ে আরো বর্তুলাকার হইল। সে বলিল, তবে তবে তুমি এখানে কুঁড়ে ঘর বেঁধেছ যে? রাজসভায় যাও না কেন? রাজা কবিদের ভারী ভালোবাসেন, কত সোনাদানা দেন, থাকবার বাড়ি দেন, কিন্তু তুমি এখানে। কালিদাসের মুখে ঈষৎ তিক্ততার আভাস খেলিয়া গেল। তিনি আকাশের দিকে চাহিয়া বলিলেন, রাজা রানীর সোনাদানা আমার প্রয়োজন নেই। নিজের হাতে তৈরি এই খুঁড়ে ঘরই আমার অট্টালিকা। মালিনী ক্ষণিক জিজ্ঞাসু নেত্রে চাহিয়া মৃদু হাসিল, সদয় কণ্ঠে বলিল, বুঝেছি, তুমি রাজা রানীদের সঙ্গে কখনো মেশোনি কি না, তাই তোমার ভয় করছে। তুমি ভয় পেও না, ওরা খুব ভালো লোক হয়। আমার রানী ভানুমতী ভারী ভালো লোক, আর কি সুন্দর, চোখ ফেরানো যায় না। কালিদাস একটু হাসিলেন, বলিলেন, তুমিও তো ভালো লোক, জানাশোনা নেই, তবু আমার কত কাজ করে দিচ্ছ, আর দেখতেও সুন্দর, যেন প্রতিমাটি। তবে তোমাকে ফেলে রাজা রানীর পেছনে আর ছোটবার কি দরকার? মালিনী আহ্লাদে বিগলিত হইয়া গেল, বলিল, আমি সুন্দর? যা, তুমি কবি কি না তাই মিছিমিছি বলছো। এবার এদিকে দেখো দেখি, কেমন আলপনা হয়েছে। কবি সহজ কৃতজ্ঞতার কণ্ঠে বলিলেন, ভালো হয়েছে, যেমনটি হওয়া উচিত ঠিক তেমনই হয়েছে। নারী গৃহকে গৃহের রূপ দিতে পারে, সে গৃহদেবতা। মালিনী মাথা হেলাইয়া কিছুক্ষণ কবির পানে চাহিয়া রহিল। এ ধরনের কথাবার্তার সহিত সে পরিচিত নয়, তবু একটু হাসিয়া বলিল, তোমার কথার মানে বুঝেছি, শুনতে হেঁয়ালির মতো লাগে, কিন্তু ভাবলে মানে পাওয়া যায়। আচ্ছা, সব কবি কি হেঁয়ালির ছন্দে কথা বলে? কালিদাস হাসিয়া বলিলেন, হ্যাঁ, সব কবি। ইতিমধ্যে সূর্যদেব শিপ্রার পরপারে অস্তচূড়া স্পর্শ করিয়াছেন। এখন নগর হইতে সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টাধ্বনি ভাসিয়া আসিল। মালিনী চকিতে দিগন্তের পানে চাহিয়া সন্ত্রস্ত হইয়া উঠিল, বলিল, ও মা, কি হবে? সূর্যি যে পাটে বসলেন, আজকেই আমি মরেছি। রানীমার ফুল যোগান দিতে আজ অনেক দেরি হয়ে যাবে। দাও দাও, সাজি দাও, আমি চললুম। কালিদাসের হাতে ভাঁড় ধরাইয়া দিয়া এবং সাজিটি প্রায় কাড়িয়া লইয়া মালিনী ক্ষিপ্ত পদে অঙ্গনের বাহিরে চলিল। যাইতে যাইতে একবার পিছু ফিরিয়া বলিল, আবার যেদিন আসব তোমার ঘর গুছিয়ে দিয়ে যাব। কালিদাস স্মিত মুখে তাহার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর মৃদু স্বরে আত্মগতভাবে বলিলেন, মালিনী, যেন সাক্ষাৎ মালিনী ছন্দ, চপল চরণ ছন্দা, নন্দিনী, পুষ্পগন্ধা। অবন্তীর বিশাল রাজপুরী, প্রাকার বেষ্টিত একটি নগর বলিলেও অত্যুক্তি হয় না।
বিস্তৃত বিহার ভূমির উপর কুঞ্জবাটিকা উপবন, মধ্যে মধ্যে এক একটি অট্টালিকা, কোনোটি মন্ত্রগৃহ, কোনোটি শস্ত্রাগার, কোনোটি যন্ত্রভবন, এরূপ আরও অনেক। পুরভূমির সর্বপশ্চাতে মহাদেবী ভানুমতির অবরোধ, নগরের মধ্যে সব থেকে ক্ষুদ্র নগরী এই অবরোধ। অবরোধের ভূভাগ উচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত, প্রাচীরের কোল ঘেঁষিয়া সংকীর্ণ পরিখা। এখানে প্রবেশের একটি মাত্র পথ, তাহাও এত সংকীর্ণ যে দুইজন পাশাপাশি প্রবেশ করিতে পারে না। যে সময়ের কাহিনী সে সময় রাজপুরীর পুরন্ত্রীদের প্রাকার পরীক্ষার অন্তরালে অবরুদ্ধ করিয়া রাখিবার প্রথা প্রচলিত ছিল না, কিন্তু সম্প্রতি কয়েক বৎসর পূর্বে হুন বর্বরদের উৎপাত হইয়াছিল। সে সময় পুরনারীদের সম্ভ্রম রক্ষার জন্য মহারাজ বিক্রমাদিত্য এই অবরোধ নির্মাণ করিয়াছিলেন। তারপর হুন উৎপাত দূর হইয়াছিল, কিন্তু প্রথা একবার গড়িয়া উঠিলে সহজে ভাঙা যায় না। অবরোধ এবং তৎসংক্রান্ত বিধিবিধান রহিয়া গিয়াছিল। সেদিন একজন সশস্ত্র প্রহরী অবরোধের অগ্রসর প্রবেশপথের সম্মুখে পাহারা নিযুক্ত ছিল। রক্ষীর বয়স কম, মাত্র 19-20, কিন্তু ভারী জোয়ান। হাতের লৌহশূল অবহেলা ভরে ঘুরাইতে ঘুরাইতে সে দ্বার সম্মুখে পাদচারণ করিতেছিল। কেহ কোথাও নাই। দ্বার পথে অবরোধের প্রাসাদ প্রাঙ্গণ কিয়দংশ দেখা যাইতেছে। বাহিরে বকুল, তমাল, পিয়াল শোভিত মুক্তভূমি জনশূন্য। সন্ধ্যা সমাগত। দূরে মালিনীকে আসিতে দেখিয়া রক্ষী থমকিয়া দাঁড়াইয়া সেই দিকে তাকাইয়া রহিল। তারপর একটু গদগদ হাসি তাহার মুখে দেখা দিল। মালিনীর প্রতি তাহার মনে যে বেশ প্রীতির ভাব আছে তাহা সহজেই অনুমান করা যায়। মালিনী তাহার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া তাড়াতাড়ি অবরোধে প্রবেশের উদ্যোগ করিল। রক্ষী এজন্য প্রস্তুত ছিল। মালিনীর অবজ্ঞা তাহার কাছে নূতন নয়। তাহার বল্লম অর্গলের মতো পড়িয়া মালিনীর পথ রোধ করিয়া দিল। চমকিয়া মালিনী রুষ্ট মুখে রক্ষীর পানে তাকাইল, বলিল, কি হচ্ছে? পথ ছেড়ে দাও। মালিনীর ভ্রুকুটি দেখিয়া রক্ষী ঘাবড়াইয়া গেল। সে নতুন প্রেম করিতে শিখিতেছে, এখনো আনাড়ি, অথচ একটু রসিকতা না করিয়াও মালিনীকে ছাড়িয়া দেওয়া যায় না। তাই সে বোকার মতো হাসিয়া বলিল, বিনা প্রশ্নে তোমাকে রানীর মহলে ঢুকতে দিই কি করে? কঞ্চুকি মশায়ের হুকুম। মালিনী বলিল, ঢের হয়েছে, এবার বললুম নামাও, এমনিতেই আজ আমার দেরি হয়ে গেছে। রক্ষী বলিল, কঞ্চুকি মশায়ের হুকুম, পুরুষ ঢুকতে দেবে না। এখন তুমি যে মেয়ের ছদ্মবেশে পুরুষ নও। মালিনী ধমক দিয়া বলিল, আবার? আচ্ছা বেশ, রঙ্গই করো তাহলে। মালিনী অদূরস্থ বেদির মতো ক্ষুদ্র শিলাখণ্ডের উপর সাজি কোলে বসিয়া রইল। আকাশের দিকে চোখ তুলিয়া নিরস কণ্ঠে বলিল, আমার কি? রানীমার এতক্ষণ চুল বাঁধা, গা ধোয়া সব হয়ে গেছে। ফুলার মালার জন্য হাঁ পিত্তেশ করে বসে আছেন। বেশ তো, বসে থাকুন। যত দেরি হবে ততই তার রাগ বাড়বে। তা আমি কি করব? আমাকে যখন তলব হবে আমি তখন বলবো। রক্ষী এবার রীতিমতো ভয় পাইয়া গেল। তরিতে দ্বার হইতে বল্লম সরাইয়া মিনতির সুরে বলিল, না না মালিনী, আমি কি তোমাকে আটকেছি? আমি একটু ওই রহস করছিলাম। নাও যাও, তুমি ভিতরে যাও। মালিনী উঠিল না, মুখ কঠিন করিয়া বলিল, আগে নিজের হাতে কান মলো। রক্ষীর বয়স অল্প,
তাহার কর্ণ দুটি রক্তিম হইয়া উঠিল। কিন্তু উপায় কি? সে হাসিবার চেষ্টা করিয়া বলিল, আচ্ছা এই নাও বলছি আমি, কিন্তু এ শুধু তোমাকেই, ওই ভালোবাসি বলে। মালিনী ফিক করিয়া হাসিল। উঠিয়া দাঁড়াইয়া গ্রীবার একটি লীলায়িত ভঙ্গি করিয়া বলিল, ইস ভালোবাসা! সহসা গম্ভীর হইয়া মালিনী প্রশ্ন করিল, জানো নারী গৃহকে গৃহের রূপ দিতে পারে, সে গৃহদেবতা জানো? রক্ষী অবোধের মতো ক্ষণকাল তাকাইয়া বলিল, কই না তো। তবে তুমি কিচ্ছু জানো না। মালিনী সদর্পে দ্বার পথে প্রবেশ করিয়া অন্তর্হিত হইয়া গেল। মহাদেবী ভানুমতীর প্রসাধন কক্ষে একটি সিঙ্গার বেদিকার উপর অপরূপ রূপবতী প্রগাঢ় যৌবনা রানী অর্ধশয়ানভাবে অবস্থান করিতেছেন। 4-5টি কিঙ্করী তাহাকে ঘিরিয়া আছে। একজন ভানুমতীর আলুলায়িত কুন্তল 2 হাতে তুলিয়া ধরিয়া ধূপের ধোঁয়ায় সুরভিত করিতেছে। দ্বিতীয়া কিঙ্করী পদপ্রান্তে নতজানু হইয়া লাক্ষারসে চরণপ্রান্ত রঞ্জিত করিতেছে। অবশিষ্ট কিঙ্করীরা প্রসাধন দ্রব্য হাতে লইয়া সাহায্য করিতেছে। দ্রুত ব্যস্ত পদে মালিনী প্রবেশ করিল। বাক্যব্যয় না করিয়া ভানুমতীর দেহ পুষ্পাভরণে সাজাইতে লাগিয়া গেল। রানী মদালস নেত্র মালিনীর দিকে ফিরাইয়া একটু হাসিলেন, বলিলেন, আমার মালিনী মেয়ে রাজা তো দেরি যে। মালিনী ক্ষিপ্র হস্তে ভানুমতীর মৃণাল ভুজে ফুলের অঙ্গদ পরাইতে পরাইতে বলিল, কার মুখ দেখে যে আজ উঠেছিলুম, দেরি হয়ে গেল রানীমা। ফুল নিয়ে নদীর ধার দিয়ে আসছি, চোখ তুলে দেখি ও মা, এক কবি। বলে তো রানীমা, অবাক কাণ্ড নয়? রানী অধর প্রান্ত একটু কুঞ্চিত করিলেন, বলিলেন, ইহার অবাক কাণ্ড কি? মহারাজের কৃপায় উজ্জয়িনীতে এত কবি জুটেছে যে বর্ষাকালে ইন্দ্রগোপ কীটও এত জন্মায় না। মালিনী মাথা নাড়িয়া বলিল, ও মা, না গো না, এ তোমার ন্যাড়া মাথা নাক লম্বা চিমসে কবি নয়। কি বলবো তোমায় রানীমা, চেহারা যেন ঠিক ওই কুমার কার্তিক, গায়ের রং ডালিমের মতো ফেটে পড়ছে, কি নাক, কি চোখ। বয়স কতই বা হবে, বড় জোর 24-25। ঈষৎ ভ্রুভঙ্গ করিয়া ভানুমতী মালিনীকে নিরীক্ষণ করিলেন, বলিলেন, মালিনী উৎসাহ ভরে বলিয়া চলিল, হ্যাঁ গো রানীমা, বললে বিশ্বাস করবে না, এত সুন্দর কবি আমি জন্মে দেখিনি। নদীর পাড়ে কুঁড়ে ঘর তৈরি করেছে, সেখানেই থাকবে। মালিনী হঠাৎ হাসিয়া উঠিল, বলিল, দরজায় আলপনা দিচ্ছিল, খিবা আলপনার চিরি, হাত থেকে পিটুলির ভাঁড় কিনে নিয়ে আমি আলপনা এঁকে দিলুম। তাই না আজ এত দেরি হলো? কবির নাম জানো? কালিদাস। বেশ মিষ্টি নাম, তাই না? আর তেমনই কি মিষ্টি কথা, কথা শুনলে কান জুড়িয়ে যায়। ভানুমতী মন দিয়া শুনিতেছিলেন। তাহার মুখের গূঢ় হাসি গভীর হইতেছিল। মালিনী থামিতেই তিনি ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, সত্যি নদীর ধারে খাসা কবি কুড়িয়ে পেয়েছিস তো? তা কি বলল তোর কবিটি? কানের কাছে ভোমরার মতো গুনগুন করে গান শুনিয়েছে বুঝি? মালিনী রানীর কথার ব্যঙ্গার্থ বুঝিল না। সে এখনো অত শত বুঝিতে শেখে নাই। সরলভাবে বলিল, না রানীমা, গান করেনি, শুধু কথা বলেছে, কিন্তু কি মিষ্টি কথা, ঠিক যেন মধু ঠেলে দিচ্ছে। ভানুমতী ফিক করিয়া হাসিয়া কিঙ্করীদের পানে চাহিলেন।
তাহারাও মুখ টিপিয়া হাসিতে লাগিল। রানী অলস হস্তে মালিনীর চিবুক তুলিয়া ধরিয়া তাহার কচি মুখখানি দেখিলেন। তরল কৌতুকে সুরে বলিলেন, আমার মালিনী কুড়িটি এতদিনে সত্যি ফুটবে ফুটবে করছে। ভোমরাও ঠিক এসে জুটেছে। দেখিস মালিনী, তুই যেমন ভালো মানুষ, তোর কবি ভোমরা সব মধুটুকু শুষে নিয়ে উড়ে না পালায়। কিঙ্করীরা হাসিতে লাগিল। মালিনী ব্যাপার বুঝিতে না পারিয়া অবাক হইয়া সকলের মুখের পানে তাকাইতে লাগিল। রানী হাসিতে হাসিতে উঠিয়া মালিনীর দুই স্কন্ধের উপর হাত রাখিলেন। স্নেহকোমল কণ্ঠে বলিলেন, বোকা মেয়ে, এখনো ঘুম ভাঙেনি তোর। ভয় নেই, একদিন ঘুম ভাঙবে, হঠাৎ সব বুঝতে পারবি। তোর কবি বুঝি ঘুম ভাঙাতেই এসেছে। কিছুকাল কাটিয়াছে। একদা প্রভাত কালে কালিদাস নিজ কুটির প্রাঙ্গণে বেদির উপর বসিয়া আছেন। সম্মুখে মৃত্তিকার মসিপাত্র, খাগের কলম ও এক তারা তালপত্র। কবি রচনায় নিমগ্ন, কিন্তু যত না রচনা করিতেছেন, চিন্তা করিতেছেন তাহার 10 গুণ। ললাট চিন্তা চিহ্নিত, কোথাও যেন আটকাইয়া গিয়াছে। কবি কয়েকবার মুখে বিড়বিড় করিতে করিতে করাগ্রে গণনা করিলেন। তারপর অন্যমনস্কভাবে লেখনী মসিপাত্রে ডুবাইলেন, কিন্তু মনে মনে যাহা পড়িয়াছিলেন তাহা মনোপুত হইল না। আবার কলম রাখিয়া দিলেন। তালপত্রে একটি অসমাপ্ত শ্লোক লেখা ছিল। তালপত্রটি তুলিয়া জানুর উপর রাখিয়া মৃদু কণ্ঠে শ্লোকটি আবৃত্তি করিলেন, যেন উহার ধ্বনি হইতে পরবর্তী অলিখিত পংক্তির ইঙ্গিত ধরিবার চেষ্টা করিতেছেন। কবির ভাবাবিষ্ট চক্ষু এদিক ওদিক ঘুরিতে ঘুরিতে দ্বারের কাছে গিয়া সহসা রুদ্ধ হইল। কবি ভাবতন্দ্রা হইতে জাগিয়া উঠিলেন। প্রাঙ্গণের দ্বার পথে মালিনী হাসিতে হাসিতে প্রবেশ করিতেছে। সদ্য স্নাতা, হাতে তাম্রের থালিতে একরাশ ফুল, মাথার সিক্ত চুলগুলি বুকে কাঁধে ছড়াইয়া পড়িতেছে। প্রভাতের শিশির বিন্দুর মতো চৌদিকে আনন্দের রশ্মি বিকীর্ণ করিতে করিতে মালিনী কালিদাসের দিকে অগ্রসর হইল। কালিদাস চকিত বিস্ফারিত নেত্রে ক্ষণকাল চাহিয়া রইলেন। এ কি? এ যে গিরিকন্যারই মর্ত প্রতিমূর্তি। যে শব্দটির অভাবে তাহার শ্লোক এবং কাব্যের প্রথম স্বর্গ সমাপ্ত হইতেছে না, সেই শব্দটি বিদ্যুৎ স্ফুরণের মতো তাহার মস্তিষ্কে জ্বলিয়া উঠিল। তরিতে লেখনী ধরিয়া কবি লিখিতে আরম্ভ করিলেন। খসখস শব্দে তালপত্রের উপর লেখনী চলিতে লাগিল। ফুলের থালি হাতে মালিনী বেদির পাশে আসিয়া দাঁড়াইল। কবি কিন্তু তাহাকে অন্যদিনের মতো সম্ভাষণ করিলেন না, মুখ তুলিয়া দেখিলেন না। মালিনীর হাসি ভরা মুখখানি ম্লান হইয়া গেল। অভিমানে চক্ষু ছলছল করিয়া উঠিল। কবি ব্যগ্রভাবে লিখিয়া চলিয়াছেন, যেন মুহূর্তের জন্য অন্য দিকে মন দিলেই শব্দগুলি মস্তিষ্কের পিঞ্জর খুলিয়া উড়িয়া যাইবে। মালিনী ক্ষণেক চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর ভারী গলায় বলিল, এত কাজ, আমার পানে চোখ তুলে চাইবার সময়ও নেই। বেশ। কালিদাস মুখ না তুলিয়াই চাপা সুরে বলিলেন, একটু দেরি করো, এটা শেষ করে ফেলি। নিয়মিত পরীক্ষেদা। মুখে অসমাপ্ত বাক্য মিলাইয়া গেল। কালিদাস লিখিয়া চলিলেন। অবশেষে লেখা সমাপ্ত হইল। লেখার নিচে কলমের একটি সাড়ম্বর আঁচড় টানিয়া তিনি মালিনীর পানে হাস্যোজ্জ্বল মুখ তুলিলেন।
বলিলেন, ব্যাস ইতি প্রথম স্বর্গ। মালিনী মুখ ভার করিয়া রহিল। কালিদাস সোৎসাহে বলিয়া চলিলেন, একটা শব্দ কিছুতেই মাথায় আসছিল না। তোমাকে দেখে মনে পড়ে গেল, তোমার ওই কালো কালো কোঁকড়া চুল দেখে। মালিনীর পক্ষে আর অভিমান করিয়া থাকা সম্ভব হইল না। কৌতূহল দীপ্ত চোখে সে কালিদাসের পানে চাহিয়া প্রশ্ন করিল, কি কথা বলো না? কালিদাস বলিলেন, কথাটি হচ্ছে সুকেশী। তোমার সুন্দর ভিজে চুলগুলি দেখে মনে পড়ে গেল। মালিনী বেদির এক পাশে বসিয়া পড়িল। কৌতূহলের সীমা নাই। ফুলের থালিটি নামাইয়া রাখিয়া সে এক অঞ্জলি ফুল কবির কোলের উপর ফেলিয়া দিল। তারপর লেখনী মসিপাত পত্র তালপত্রের উপর 2-4টি ফুল ছড়াইয়া দিতে দিতে বলিল, কিসের গল্প লিখছ? শিবের গীত বুঝি? কালিদাস বলিলেন, হ্যাঁ, শিব আর পার্বতীর গল্প। শিবের সঙ্গে পার্বতীর তখনও বিয়ে হয়নি। শিব তপস্যা করছেন, কঠিন তপস্যা, আর গিরিরাজ কন্যা উমা রোজ এসে তার সেবা করেন, ফুল সমিত আহরণ করে আনেন, পূজার জন্য বেদি মার্জন করে দেন। তারপর এইসব কাজ করে করে যখন ক্লান্ত হয়ে পড়েন, তখন শিবের ললাট চন্দ্রের কিরণের তলায় বসে ক্লান্তি দূর করে। শুনবে শেষ শ্লোকটা? মালিনী অবহিত চিত্তে শুনিতেছিল। সে কেবল সাগ্রহে ঘাড় নাড়িল। কালিদাস তালপত্র তুলিয়া পড়িলেন, অবচিত বলি পুষ্পা বেদী সম্মার্গ দক্ষা নিয়মবিধি জলানাং বহিষ্যাঞ্চ নেত্রী। কিছুক্ষণ দুইজনে নীরব। কালিদাস ধীরে ধীরে তালপত্র নামাইয়া রাখিলেন। মালিনীর দিকে মৃদু সস্নেহ হাসিয়া বলিলেন, এ ছন্দের নাম জানো? মালিনী বলিল, না, কি? কালিদাস বলিলেন, মালিনী ছন্দ, তোমার নামের ছন্দ। প্রত্যেক স্বর্গের শেষে তোমার নামের ছন্দে শ্লোক লিখব, ইচ্ছা আছে। আমার কাব্য যদি বেঁচে থাকে, মালিনীর নামও কেউ ভুলবে না। আমার কাব্যে তোমার নাম গাঁথা থাকবে। মালিনীর মুখ আনন্দে গৌরবে উদ্ভাসিত হইয়া উঠিল। কালিদাস হাসিতে হাসিতে বেদির উপর উঠিয়া দাঁড়াইলেন। পরম বিলাস ভরে আলস্য ত্যাগ করিতে করিতে অঙ্গন বেষ্টনীর বাহিরে শিপ্রার তীরে তাহার দৃষ্টি পড়িল। তাহার হাস্য আলস্য ভরা মুখে সহসা ভাবান্তর দেখা গেল। শিপ্রার তীররেখা ধরিয়া এক শ্রেণী উঠ চলিয়াছে। আর একদিনের কথা কালিদাসের মনে পড়িয়া গেল। পূর্ণিমার নিথর রাত্রি, জ্যোৎস্না প্লাবিত রাজোদ্যান, প্রাকার বেষ্টনীর পরপারে উটের সারি চলিয়াছে। তারপর স্মৃতির বেদনা কালিদাসের মুখে করুণ ছায়াপাত করিল। মালিনী ঊর্ধ্বমুখী হইয়া কবির পানে চাহিয়াছিল। সে তাহার মুখের ভাবান্তর লক্ষ্য করিল। ঈষৎ বিস্ময় উঠিয়া দাঁড়াইয়া সে প্রাঙ্গণ বেষ্টনীর ওপারে দেখিবার চেষ্টা করিল, কিন্তু দেখিতে পাইল না। তখন সেও বেদির ওপর উঠিতে উঠিতে বলিল, কি দেখছ? কালিদাস উত্তর দিলেন না, চাহিয়া রহিলেন। মালিনী তাহার সম্মুখে দাঁড়াইয়া ডিঙি মারিয়া দেখিল উটের সারি। সে ঠোঁট উল্টাইয়া বলিল, আ কপাল, উট! আমি বলি না জানি কি, তো হ্যাঁ কবি, উট দেখে তোমার মনে ভয় হলো বুঝি? কালিদাস ম্লান হাসিলেন, বলিলেন, ভয় নয় মালিনী, দুঃখ হলো। ওই উটের সঙ্গে একটা বড় দুঃখের স্মৃতি জড়িয়ে আছে। কালিদাস দীর্ঘশ্বাস ফেলিলেন। মালিনী সপ্রশ্ন নেত্রে তাহার মুখের পানে চাহিয়া রহিল, কিন্তু তিনি আর কিছু বলিলেন না। শুনলেন
কুমার সম্ভবের কবি উপন্যাসটির তৃতীয় পর্ব। আগামীকাল আবার পরের পর্ব। সঙ্গে থাকুন, মতামত জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।